হ্যালো স্টুডেন্টস, আমরা দেখো আজকের ভিডিওতে নিজে করি 1.2 এর যে অঙ্কগুলো আছে আলোচনা করব। আচ্ছা, এই অঙ্কগুলো মূলত সবগুলোই ঐকিক নিয়মের উপরে আছে, ঠিক আছে? তাহলে দেখো পরপর অঙ্কগুলো কিভাবে হচ্ছে। কি আছে দেখো, নিজে করি 1.2 ক্লাস 7। আচ্ছা দেখো, একের দাগেরটা কি বলেছে। বলেছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে সরল একটা ঐকিক নিয়ম দিয়েছে। বলছে 55 বার ঘুরছে, 77 মিটার পথ যাচ্ছে, তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে কি চেয়েছে বলো? চেয়েছে যে চাকাটিকে কতবার ঘুরতে হবে। তার মানে যেটা চাইবে সেটাকে আমরা কি করব, ডান দিকে লিখব। আচ্ছা, এখানে কি কি সম্পর্ক দিয়েছে দেখো, একটা চাকার ঘূর্ণন সংখ্যা আর একটা পথের পরিমাণ। কতবার ঘুরবে চাকার ঘূর্ণন সংখ্যাটা আমাদেরকে চেয়েছে, তাহলে এটাকে ডান দিকে লিখি। তাহলে প্রথমে কি লিখছি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো যেহেতু চাকার ঘূর্ণন সংখ্যা আমাকে চেয়েছে, তাহলে এটা ডান দিকে লিখব, চাকার ঘূর্ণন সংখ্যা। আর একটা কি বলেছে, পথের পরিমাণ। পথের পরিমাণ, দেখো পথের পরিমাণ এককটা কিসে দিয়েছে বলো, মিটারে, ঠিক আছে? আর ঘূর্ণন সংখ্যার এককটা দিয়েছে বার। তাহলে দেখো বলছে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তার মানে 77 মিটার পথ যাচ্ছে যখন চাকার ঘূর্ণন সংখ্যা 55। কি চেয়েছে? তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে 98 মিটার পথ যেতে চাকাকে কতবার ঘুরতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 77 মিটার একটা পথ আছে, যেটাকে চাকাটাকে কতবার ঘুরতে হচ্ছে বলো, 55 বার। তাহলে এবার কি করলো, পথের পরিমাণটা বাড়িয়ে 98 করে দিল। তাহলে চাকাটাকে অবশ্যই বেশি বার ঘুরতে হবে, তাই তো? 77 মিটার পথ যাওয়ার জন্য চাকাটাকে 55 বার ঘুরতে হলে, যখন পথের পরিমাণটা বাড়িয়ে 98 করছে, তখন কি করতে হবে বলো, চাকাটাকে অবশ্যই বেশি বার ঘুরতে হবে। তাহলে যখনই পথের পরিমাণটা আমরা বাড়াচ্ছি, চাকাকেও বেশি বার ঘুরতে হচ্ছে, তাহলে দুটোই একসঙ্গে বাড়ছে, তাই তো? পথের পরিমাণটা যখনই বাড়িয়ে দিচ্ছি, চাকাটাকে বেশি বার ঘুরতে হচ্ছে, তাহলে দুটোই একসঙ্গে বাড়ছে, মানে কি সম্পর্ক বলো, দুটোই একসঙ্গে বাড়লে সরল সম্পর্ক। তাহলে এখানে কি পাচ্ছি বলো, এখানে পথের পরিমাণ ও চাকার ঘূর্ণন সংখ্যা, এখানে পথের পরিমাণ ও চাকার ঘূর্ণন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে, পরস্পর। দেখো যখনই পথের পরিমাণটা বাড়ছে, চাকার ঘূর্ণন সংখ্যা বাড়ছে, তাহলে দুপাশে যখন একই সাথে বাড়বে, তখন কি হয়, পরস্পর সরল সম্পর্কযুক্ত। যদি একই সাথে বাড়ে বা কমে, তখন হয় পরস্পর সরল সম্পর্ক যুক্ত, ঠিক আছে? তাহলে দেখো এবার অঙ্কটা সমাধান করি। 77 মিটার পথ যেতে 77 মিটার পথ যেতে চাকাটি ঘোরে, চাকাটিকে ঘুরতে হয় 55 বার। তাহলে ঐকিক নিয়ম মানে আমরা কি জানি, একে দিয়ে বের করব। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হয় কতবার বলো, 77 মিটার যাওয়ার জন্য 55 বার ঘুরতে হচ্ছে। এবার কি করছে, পথের পরিমাণটা কমেছে 1 মানে, তাহলে 1 মিটার যেতে অবশ্যই তাকে কম পরিমাণ ঘুরতে হবে। তাহলে কম মানে আমরা কি জানি, ভাগ, তাহলে 55 ভাগ 77 বার। আচ্ছা এবারে দেখো 98 মিটার পথ যেতে, তাহলে দেখো 98 মিটার পথ যেতে চাকাটি ঘুরতে হয় 1 মিটার যেতে ঘুরতে হয় এতবার, তাহলে 98 মিটার, পথের পরিমাণটা বেড়েছে, তার মানে নিশ্চয়ই চাকাকে বেশি বার ঘুরতে হবে। তাহলে বেশি মানে আমরা কি জানি, গুণ, তাহলে 55/77 গুণ 98। তাহলে দেখো এটা সুন্দর 11 দিয়ে কাটবে, 11 5 55, 11 7 77। আচ্ছা এখানে 98 আছে, এখানে 7, দেখো 98কে 7 দিয়ে কাটবে, 7 একে 7 28, 7 4 28, তাহলে 7 একে 7 7 14 98। তাহলে আমরা কত পাচ্ছি বলো, 5 গুণিত এখানে পাচ্ছি 14, তার মানে 70। একক কি আছে, একক বার। তাহলে আমাদেরকে উত্তরটা কি চেয়েছিল বলো,
যে তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে উত্তর দেখো, অতএব তবে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে, 70 বার ঘুরবে। এবার দেখো দুইয়ের দাগেরটা কি বলেছে। বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে কিসের কোন দুটো জিনিসের মধ্যে সম্পর্ক দিয়েছে আগে বুঝতে হবে। একটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন যাচ্ছে, আর একটা 364 দিনে কতদিন যাচ্ছে। তার মানে একটা হচ্ছে মোট পরিমাণ, আর একটা মানে সাঁতারটা শিখতে যাচ্ছে কতদিন। তাহলে কি চেয়েছে যে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তো যেটা চেয়েছে সেটাকে আমরা ডান দিকে লিখব। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কি চেয়েছে, মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে সাঁতার শিখতে যাওয়ার দিন বা সাঁতার শিখতে যাওয়ার পরিমাণ, সাঁতারে যাওয়ার পরিমাণ, সাঁতারে যাওয়ার পরিমাণ। ঠিক আছে, আরেকটা কি বলেছে বলো, একটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যাচ্ছে, একটা হচ্ছে 364 দিনে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মোট পরিমাণ, মোট পরিমাণ। আচ্ছা, দুটোরই দেখো একক দিয়ে দিয়েছে দিনে, একটা হচ্ছে সপ্তাহ মানে আমরা দিনের এককে হিসাব করব, আর একটা 364 দিনে কতদিন চেয়েছে, তাহলে দুটোর এককে দিয়ে দিয়েছে দিন। ঠিক আছে, তাহলে দেখো বলেছে সপ্তাহে একদিন যায়, তার মানে এক সপ্তাহ মানে কত বলো, এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে মোট দিন যখন 7 হচ্ছে তখন সাঁতারে কদিন যাচ্ছে, একদিন যাচ্ছে। আচ্ছা, এবারে 364 দিনে সে কতদিন যাবে, তাহলে 364 দিনে সে কতদিন যাবে। তাহলে দেখো এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে, যখন মোট পরিমাণ 7 দিন তখন একদিন যাচ্ছে, এখন মোট পরিমাণে দিনের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে, যে 7 দিন ছিল এখন সেটা মোট পরিমাণটা 364 দিন করেছে, তাহলে অবশ্যই এখন বেশি দিন যেতে হবে। আগে 7 দিনে একদিন গেলেই হচ্ছিল, এখন সেই দিনের পরিমাণটা 364 মানে অনেকটা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই সাঁতারে যাওয়ার দিন সংখ্যাটাও বাড়বে। তাহলে দুটোই একসঙ্গে বাড়ছে। আর আমরা কি করলাম দেখো, আগের ক্ষেত্রেও দুটো জিনিস যখন একই সঙ্গে বাড়বে তখন তাদের মধ্যে কি সম্পর্ক হবে বলো, সরল সম্পর্ক। তাহলে দেখো এখানে মোট পরিমাণ ও সাঁতারে যাওয়ার পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে, পরস্পর সরল সম্পর্কযুক্ত। আগে 7 দিনে যাচ্ছিল একদিন, এখন মোট পরিমাণটা 364 দিনে গেছে, তাহলে অবশ্যই বেশি দিন যেতে হবে, তাহলে সরল সম্পর্কযুক্ত। তাহলে 7 দিনে সাঁতারে যায় একদিন। আচ্ছা, এবার তাহলে একদিনে সাঁতারে কত যাবে বলো, 7 দিনে যাচ্ছে একদিন, একদিনে 7 দিনের থেকে পরিমাণটা কম, তাহলে এটা আরও কম। এটা দেখো সম্ভব না হলেও আমাদেরকে হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নেব যে 7 দিনে যাচ্ছে একদিন মানে একদিনে আরও কম যাবে, কম মানে ভাগ, তার মানে 1-এর 7 দিন। তাহলে 1-এর 7 দিন এরকম তো সম্ভব না, কিন্তু হিসাবের ক্ষেত্রে আমরা একদিন মানে অবশ্যই সেটা 7-এর থেকে কম, তার মানে কম দিন যাচ্ছে 1/7 দিন। এবার দেখো 364 দিনে কত দিন যাচ্ছে, 364 দিনে সাঁতারে যাচ্ছে, একদিনে যাচ্ছে এই পরিমাণ দিন, 364 দিন সংখ্যা বেড়েছে, তার মানে অবশ্যই বেশি দিন যাবে। তাহলে 1-এর 7 গুণিত 364। দেখো এবার সুন্দর কাটাকাটি যাবে, 7-1-এ 7, 7-5-এ 35, 14, 7-2-এ 14, তাহলে কত হচ্ছে বলো 52। একক কি আছে দেখো, একক দিনে আছে। তাহলে উত্তরটা কি চেয়েছিল আমাদেরকে, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে অতএব 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়।
ঠিক আছে। দেখো 3 দাগেটা কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে। আচ্ছা কি চেয়েছে, দেখো চেয়েছে কত দিস্তা কাগজ কিনবে, দিস্তার পরিমাণটা আমাদেরকে চেয়েছে। সম্পর্কটা কার সাথে দিয়েছে দেখো, একটা হচ্ছে দিস্তার সঙ্গে কাগজের সংখ্যা, তাহলে এক দিস্তায় থাকছে 24টি, তার মানে 24টা কাগজ থাকছে এক দিস্তায়, 120টি কাগজ কত দিস্তায় থাকবে এটা চেয়েছে আমাদেরকে, কত দিস্তা কাগজ কিনবে। তাহলে যেটা চাইবে সেটাকে আমরা ডান দিকে লিখে নেব, ঠিক আছে। দেখো 3 দাগে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছিল আমাদেরকে, চেয়েছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে এখানে দিস্তার পরিমাণ, দিস্তার পরিমাণ। আরেকটা কি সম্পর্ক দিয়েছে, একটা হচ্ছে কাগজের পরিমাণ, কাগজের পরিমাণ। তাহলে দেখো বলছে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ থাকে, তাহলে 24টি কাগজ থাকে ক দিস্তায়, এক দিস্তায়, তাহলে 120টি কাগজের প্রয়োজন, কত দিস্তা কিনতে হবে, তাহলে 120টি কাগজের জন্য কতগুলি দিস্তা লাগবে। তাহলে দেখো 24টা কাগজের জন্য এক দিস্তা, মানে একটা দিস্তার মধ্যে 24টা কাগজ থাকছে, তাহলে কাগজের পরিমাণটা বলছে 120, তাহলে সেটা তো অবশ্যই 24-এর থেকে বেশি, তাহলে দিস্তার পরিমাণটা অবশ্যই বেশি হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যখনই কাগজের পরিমাণটা বাড়ছে, 24টা কাগজের জন্য এক দিস্তা লাগছিল, এখন সেটা 120টা কাগজ, তাহলে কাগজের পরিমাণটা বেড়েছে, তাহলে 120টা কাগজের জন্য অবশ্যই দিস্তার পরিমাণটা বাড়বে, কারণ এক দিস্তার মধ্যে 24টা কাগজ ছিল, তাহলে 120টা কাগজ অবশ্যই সেটা এক দিস্তার থেকে বেশি, তার মানে এটাও বাড়ছে, তাহলে উভয় পক্ষে একসঙ্গে বাড়ছে, মানে সরল সম্পর্ক। তাহলে এখানে কাগজের পরিমাণ ও দিস্তার পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে 24টি কাগজের জন্য দিস্তা লাগে কত বলো, একটি দেওয়া আছে, তাহলে একটি কাগজের জন্য দিস্তা কত লাগবে বলো, 24টার জন্য যদি একটা লাগে, একটি কাগজের জন্য নিশ্চয়ই দেখো কাগজের পরিমাণটা কমেছে, মানে দিস্তার পরিমাণটা কমবে, তার মানে ভাগ। এবার দেখো 120টি কাগজের জন্য, তাহলে একটি কাগজের জন্য দিস্তা লাগে 1/24, তাহলে 120, দেখো সংখ্যাটা বেড়েছে, তাহলে নিশ্চয়ই কাগজের জন্য দিস্তার পরিমাণটা বাড়বে, বাড়বে মানে গুণ 1/24 গুণিত 120, দেখো 12 দিয়ে কাটবে, 12 দিয়ে 24, 12 একে 12, 0, তো 2 দিয়ে আবার কাটছে, দেখো 2 একে 2, 2 5 10, তাহলে কত হচ্ছে দেখো উত্তরটা 5। তাহলে আমাদেরকে কি চেয়েছিল, যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। যখন দুটো সম্পর্ক একসাথে বাড়বে তখন কি হচ্ছে, সরল সম্পর্কযুক্ত, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্কটা, দেখো 4 দাগেটা কি বলেছে, বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত। সোজা অঙ্ক, দেখো কি চেয়েছে, ডিমের দাম, তাহলে আমরা কি লিখছি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখবো, তাহলে কিটা চেয়েছে, ডিমের দাম কত, তাহলে ডিমের দামটা ডান দিকে লিখবো, ডিমের দাম, এককটা কি, একক হচ্ছে টাকাতে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি দিয়েছে, আরেকটা কি দেখো, 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 32টা ডিমের কত, তার মানে ডিমের পরিমাণটা দিয়েছে, ডিমের পরিমাণ, তাহলে 1 ডজন কথা অর্থ কি,
1 ডজন সমান 12টি, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত? 32টি ডিমের দাম কত? তাহলে দেখো 12টির দাম যদি 48 টাকা হয়, 32টি ডিমের পরিমাণটা বেড়েছে, তাহলে ডিমের দামটা অবশ্যই বাড়বে। তাহলে দুটো একসঙ্গে বাড়ছে মানে সরল সম্পর্কযুক্ত। তাহলে এখানে ডিমের পরিমাণ ও ডিমের দাম পরস্পর সরল সম্পর্কযুক্ত, কারণ দুটোই একসাথে বাড়ছে, পরস্পর সরল সম্পর্কযুক্ত। যখন ডিমের পরিমাণটা বাড়াচ্ছি তাহলে ডিমের দামটাও দেখো, 12টির জন্য 48 টাকা, তাহলে 32টার জন্য অবশ্যই বেশি হবে, তাহলে ডিমের দামটাও বাড়ছে। তাহলে ডিমের পরিমাণ বাড়লে ডিমের দাম বাড়ছে, দুটো একসঙ্গে বাড়ছে মানে সরল সম্পর্কযুক্ত। তাহলে দেখো 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে বলো? ঐকিক নিয়মে আমরা 1 দিয়ে দেখবো একবার। তাহলে 12টির দাম যদি 48 টাকা হয়, একটির দাম অবশ্যই দেখো কমেছে, 12টা ছিল একটা হয়েছে, তাহলে দামটাও কমবে, তার মানে 48 ভাগ 12। এবার চেয়েছে কি 32টি ডিমের দাম কত? তাহলে 32টি ডিমের দাম, একটির দাম 48 বাই 12 টাকা, তাহলে 32টা দেখো ডিমের পরিমাণটা বেড়েছে, তাহলে দামটাও অবশ্যই বাড়বে, তার মানে গুণ 48 বাই 12 গুণিত 32। দেখো কাটাকাটি করি, 12কে 12, 4 12 48, তাহলে কত পাচ্ছি দেখো 4 গুণিত 32, তাহলে 4 2 8, 4 3 12, এককটা কি আছে দেখো 128 টাকা। তাহলে আমাদেরকে কি চেয়েছিল? 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে অতএব 32টি ডিমের দাম 128 টাকা হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক 5 দাগে কি বলেছে। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? তাহলে কি চেয়েছে? কত দিনে, দিন সংখ্যা চেয়েছে। আর একটা কি বলেছে? প্রতিদিন 5 ঘন্টা, তার মানে প্রতিদিন কাজের সময়, তাহলে দুটো সম্পর্ক বলে দিয়েছে। তাহলে দেখো 5 দাগে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে শেষ হয়, তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? দিন সংখ্যা চেয়েছে, তাহলে এটা ডান দিকে লিখে নেব, দিন সংখ্যা। আরেকটা কি সম্পর্ক বলেছে? প্রতিদিন কাজ করছে, তার মানে প্রতিদিন কাজের পরিমাণ, প্রতিদিন কাজের সময় করে দাও, প্রতিদিন কাজের সময়। এককটা কি দেওয়া আছে বলো? একক দেওয়া আছে ঘন্টাতে। ঠিক আছে, তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগছে। এবার বলছে যে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করা যাবে? তাহলে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ বলে দিয়েছে, ঠিক আছে, যেটা প্রতিদিন 5 ঘন্টা করে করলে 30 দিন সময় লাগছে। একটা নির্দিষ্ট পরিমাণ কাজ প্রতিদিন 5 ঘন্টা করে করলে 30 দিন সময় লাগছে। এবার বলা হচ্ছে যে প্রতিদিন কাজটা 6 ঘন্টা করে, মানে প্রতিদিন আমরা বেশি পরিমাণ কাজ করছি। কাজটা কিন্তু নির্দিষ্ট, প্রতিদিন বেশি পরিমাণ কাজ করছি, কাজের পরিমাণটা বাড়ছে না কমছে, কাজটা নির্দিষ্টই আছে। তাহলে প্রতিদিন 5 ঘন্টার জায়গায় প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছি, মানে প্রতিদিন বেশি করে যদি কাজ করি তাহলে তোমরাই বলো যে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই তো? 5 ঘন্টা করে যখন কাজ করছিলাম তখন 30 দিন সময় লাগছিল। এখন আমরা করছি কি প্রতিদিন বেশি করে কাজ করে ফেলছি যাতে মোট সময়টা আমাদের কম লাগে। তাহলে প্রতিদিন যদি কাজের পরিমাণটা আমরা বাড়িয়ে দিই তাহলে মোট দিন সংখ্যাটা আমাদের কম লাগবে। তাহলে পরস্পর কি হচ্ছে দেখো? বিপরীত। তাহলে দেখো এখানে প্রতিদিনের কাজের সময় প্রতিদিনের কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে বলো? দেখো একটা বাড়লে একটা কমছে, তাহলে দিন সংখ্যা পরস্পর
ব্যস্ত সম্পর্কযুক্ত। দেখো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটোই একসঙ্গে বার ছিল, তাই আমরা করছিলাম সরল সম্পর্কযুক্ত, কিন্তু এখানে যখনই প্রতিদিনের কাজের সময়টা আমরা বাড়িয়ে দিচ্ছি তাহলে তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাচ্ছে, মানে মোট দিন সংখ্যাটা কমে যাচ্ছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে দেখো প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে সময় লাগে 30 দিন। আচ্ছা, এবার দেখো প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করি তাহলে প্রতিদিনের কাজের পরিমাণটা আমার কমে যাচ্ছে। আমি রয়ে বসে 1 ঘন্টা ধরে প্রতিদিন কাজ করছি, মানে প্রতিদিন 1 ঘন্টা বেশি আমি কাজ করব না, সেক্ষেত্রে কাজটা শেষ করতে আমাদেরকে অবশ্যই বেশি সময় লাগবে। 5 ঘন্টা করলে 30 দিন লাগছিল, কিন্তু প্রতিদিন আমি 1 ঘন্টা করে যদি কাজ করি তাহলে কাজটা শেষ করতে বেশি দিন সময় লাগবে, তার মানে গুণ, তাহলে 5 গুণিত 30। আচ্ছা, এবার যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করা হয়, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে এই সময়টা লাগছে, এবার বলছি যে না আমরা প্রতিদিন বেশি করে কাজ করব, 1 ঘন্টার জায়গায় আমরা 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করব। তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করি তাহলে তো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার মানে 6 ঘন্টা করে কাজ করলে সময়টা আমাদের কম লাগবে, আর কম মানে আমরা জানি ভাগ, 5 × 30/6। তাহলে এবার দেখো কাটাকাটি করি, 6 একে 6, 6 5 30, তাহলে দেখো 5 গুণিত 5 সমান কত হচ্ছে দেখো 25, একক কি আছে দিন। তাহলে আমাদেরকে কি চেয়েছিল, যে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটি শেষ করা যাবে, 25 দিনে কাজটি শেষ করা যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে যখনই আমরা প্রতিদিনের কাজের সময়টা বাড়িয়ে দিচ্ছি আমাদের মোট দিনটা কম লাগছে, তাই পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে, আর বিপরীত মানে আমরা জানি ব্যস্ত সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক 6 দাগে কি বলেছে। আচ্ছা দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। আচ্ছা, তার মানে এটা দুটো জিনিসের মধ্যে সম্পর্ক দেখিয়েছে, একটা হচ্ছে মূল্য দিয়েছে, আর কি দিয়েছে সম্পত্তির পরিমাণ দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি পাচ্ছি বলো, একটা সম্পত্তির পরিমাণ একটা মূল্য, তাহলে কি চেয়েছে কি যে 2/7 অংশের মূল্য কত, তাহলে যেটা চেয়েছে সেটাকে আমরা কি করব ডান দিকে লিখবো, তাহলে মূল্যটা ডান দিকে লিখছি, লেখকটা কিসে আছে বলো, একক আছে টাকাতে। আচ্ছা, সম্পত্তির মূল্য, আরেকটা কি বলেছে দেখো সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, এককগুলো কি দিয়েছে দেখো মোট পরিমাণের এত অংশে। ঠিক আছে, তাহলে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, তাহলে 5/7 অংশের মূল্য কত বলো 2825 টাকা। আচ্ছা, কি চেয়েছে আমাদেরকে, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত, তাহলে 2/7 অংশের মূল্য কত এটা আমাদেরকে চেয়েছে। তাহলে দেখো এখানে দুটো ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 5/7, একটা আছে 2/7। দেখো দুটো ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো একই আছে, তার মানে যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, তাহলে 5/7 5 বড়, তাহলে 5/7 পুরোটা বড়, 2/7 ছোট। তাহলে এবার অঙ্কটা দেখো, 5/7 অংশের মূল্য 2825 টাকা, 2/7 অংশের মূল্য কত। দেখো 5/7 এটা বড়, তাহলে যখনই সম্পত্তির পরিমাণটা কমে গেছে 5/7 থেকে 2/7 হয়েছে, তাহলে সম্পত্তির মূল্য বাড়বে না কমবে বলো, অবশ্যই কমবে, কারণ সম্পত্তির পরিমাণ 5/7 থেকে এখন চেয়েছে 2/7 অংশ। আমরা বললাম যে 5/7 থেকে 2/7 ছোট, তাহলে সম্পত্তির পরিমাণটা কমেছে, তাহলে অবশ্যই সম্পত্তির মূল্যটাও কমবে।
তাহলে দুটো জিনিস যদি একসাথে কমে তাহলে আমাদের কি সম্পর্ক পাবো বলো? সরল সম্পর্ক। তাহলে এখানে সম্পত্তির পরিমাণ, এখানে সম্পত্তির পরিমাণ ও সম্পত্তির মূল্য পরস্পর কি সম্পর্কে আছে বলো? দুটোই একসাথে কমছে, তার মানে সরল সম্পর্কে আছে, পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তাহলে দেখো 5/7 সম্পত্তির মূল্য কত বলেছে? 1825 টাকা। 1825 টাকা। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা কি করবো এবারে? 1 সম্পত্তির মূল্য কত? আচ্ছা, 5/7 আর 1, দেখো 5/7 আর 1, যখন কোনো ভগ্নাংশের সাথে 1-এর তুলনা হবে, মানে প্রকৃত ভগ্নাংশের সঙ্গে যখন 1-এর তুলনা হবে সবসময় জানবে 1 বড়, তাই তো? তাহলে 5/7 থেকে 1 বড়, কিন্তু আমরা যখন ঐকিক নিয়মের ক্ষেত্রে অঙ্কটা করব তাহলে 1 সবসময় ছোট ধরা হবে, ঠিক আছে? এখানে প্রকৃতপক্ষে কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, মানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লবটা ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা 1-এর সঙ্গে তুলনা করি তাহলে সর্বদা 1টা বড় হয়, কিন্তু এখানে আমরা 1 সম্পত্তি মূলত বেশি, সেভাবে যাব না, ঠিক আছে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঐকিক নিয়মে আমরা যখন করব, কোনো সম্পত্তির অংশ দেওয়া থাকবে, কোনো অংশের অঙ্কগুলো থাকবে, সেক্ষেত্রে 1 সবসময় ছোট হবে, ঠিক আছে? তাহলে 1 সম্পত্তির মূল্য, তাহলে 1 যদি ছোট ধরা হয় তাহলে ওই মূল্যটা কত হবে? নিশ্চয়ই কম হবে। কম মানে আমরা কি জানি বলো? কম মানে নিশ্চয়ই ভাগ। তাহলে 1825 ভাগ 5/7, ঠিক আছে? এবার বলেছে 2/7 মূল্য কত? তাহলে 2/7 সম্পত্তির মূল্য, তাহলে সেটা নিশ্চয়ই 1-এর থেকে বেশি। 1কে যদি আমরা ছোট ধরে ফেলি তাহলে বাকি অংশটা নিশ্চয়ই, মানে বাকি যে জিনিসটা থাকছে সেটা অবশ্যই 1-এর থেকে বড়। তাহলে বড় মানে গুণ, তাহলে 1825 বাই 5/7 গুণ 2/7। তাহলে এটা একটু সরল করে নিই। 1825 গুণিত, ভাগটা গুণ চিহ্ন হলে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 7/5 গুণিত 2/7 যেমন আছে। দেখো 7 আর 7 কাটছে। আচ্ছা, এখানে 5 আর 1825 কাটবে। যদি কাটতে অসুবিধা হয় তাহলে ভাগ করে নিই। দেখো এখানে কেটে যাবে। 5×5 = 25, 3 32, 5 × 30, 31 32, 5×5 = 25। যদি অসুবিধা হয় পাশে ভাগ করে দেখে নিও। 5 দিয়ে কাটছো মানে 5 দিয়ে ভাগ হবে। 5×5 = 25, 3 2 নামছে, 5 × 6 = 30, 2 5 নামছে, 5×5 = 25। তাহলে কত পাচ্ছি বলে? 565। তাহলে 565 গুণ উপরে কত থাকছে? 2। তাহলে দেখো 5 2 10 0 হাতে 1, 5 6 30 31 1 হাতে থাকে 3, 5 2 10, 10 3 13। সরি, আমি ভুল করলাম একটু গুণটা। 5 2 10 0 হাতে 1, 6 2 12 1 13, 3 হাতে 1, 5 2 10 1 11, 1130, ঠিক আছে? আমার গুণটা একটু ভুল হয়েছিল, তোমরা এই গুণটা একটু দেখে নিও। 1130 একক কি আছে? অবশ্যই টাকাতে। তাহলে আমাদেরকে কি চেয়েছিল? যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা? তাহলে অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য 1130 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা নিজে করি 1.2 এর 1 থেকে 6 দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে 4টে অঙ্ক থেকে যাচ্ছে সেগুলো আলোচনা করব। এখানে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।